সকালে এই বাড়ির পরিবেশটা একদম শান্ত আর নীরব থাকে। রিফাত আর রশি এখনো ঘুম থেকে ওঠেনি, ফুফাও ঘুমাচ্ছেন। ডাইনিং রুমে শুধু অলোককে বসে থাকতে দেখা যায়, চোখ দুটি টকটকে লাল, স্বাভাবিক। সারা রাত ঘুমায়নি যেহেতু এমনই দেখতে লাগবে। জেসি বলেন, আরে জুই, আজ এত দ্রুত উঠে গেছিস, ভালোই হয়েছে, আয় খেয়ে নে। তারপর জেসি আসমাকে তাড়া দেন, যা রশিকে ডেকে আন। সময় হাতে জুই চুপচাপ টেবিলে বসে, আলোক তার ঠিক সামনে তাকিয়ে দেখছে। জেসি জিজ্ঞেস করেন, চোখ এমন লাল দেখাচ্ছ কেন আলোক? রাতে ঘুম হয়নি নাকি? আমাদের এখানে তুমি কমফোর্ট ফিল করছো না? আলোক বলে, এখানে খুব কমফোর্ট ফিল করছে আন্টি, ঘুম না হওয়া কোনো সমস্যা না। ঐশী আর চোখে তাকায় জুইয়ের দিকে, সংকোচে মাথা নুয়ে রেখেছে সে। জেসি বলেন, পরোটা নে জুই, বসে আছিস কেন? তোর চোখ দুটো তো কেমন দেখাচ্ছে। জুই হাসার চেষ্টা করে, হাত দিয়ে মুখে মালিশ করে ক্লান্তি লুকায়। রশি ঢলতে ঢলতে হাজির হয় ব্রেকফাস্ট করতে। জেসি তাকে ধমক দিয়ে বলেন, এতক্ষণে ঘুম ভাঙলো জমিদারের নাতনির? তোর বড় আপা কখন উঠেছে? দ্রুত ব্রেকফাস্ট করে রেডি হয়, স্কুলে দেরি হয়ে যাবে। এমন সময় ঐশী বলে, আমি আজ একা কলেজে যাব মাম্মাম। জেসি অবাক হয়ে তাকা, মা কেন? আমাকে একটু দ্রুত যেতে হবে, আর জুইও আমার সাথে বের হবে। জুই কেন? ওকে বাসায় দিয়ে আসবো, ওর পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে এখানে থেকে, তাই না জুই? জুই মাথা নাড়ে। আলোকের খাওয়া থেমে যায়, ব্রু কুচকে তাকিয়ে থাকে সে। জুই অবশ্য ওর দিকে তাকায় না, সে সাহস নেই। জেসি একটু ধমক দেওয়ার চেষ্টা করেন, সকাল সকাল হঠাৎ কি হলো? রাতে বলিসনি কেন জুই? জুই ক্ষীণ গলায় বলে, ঘুমানোর সময় হঠাৎ মনে পড়লো ফুফু, আমার বাসায় ফেরা দরকার, পরীক্ষা শেষ হলে আবার আসবো। জেসি কি একটা ভেবে বলেন, ঠিক আছে, ওকে সাবধানে নিয়ে যাস ঐশী, আমি মিনাজ ভাইকে ফোন করে বলে দেব। তুমি চিন্তা করো না মাম্মা, সাবধানে নিয়ে যাব। জুই মলিন মুখে অলোকের দিকে তাকায়। অলোক কেমন গম্ভীর হয়ে বসে আছে। রশি বলে, ঐশী আপি জুইকে নিয়ে চলে গেলে আমি কিভাবে স্কুলে যাব? জেসি বলেন, হ্যাঁ সেটাই তো, তুই আরও পরে যা জুই, এখন তো ওদের স্কুল টাইম। অলোক বলে, আমি ওকে দিয়ে আসবো আন্টি, আমার সাথে গাড়ি আছে, তুমি আবার কেন শুধু শুধু কষ্ট করবে? ওর বাসা তো অনেক দূরে। সমস্যা নেই, আমার বাসাও ওই এলাকাতেই, তাছাড়া আমাকে এমনিও একটু বের হতে হবে। জেসি বিপাকে পড়ে যান, ইতস্তত করে থাকেন। এভাবে একটা অপরিচিত ছেলের গাড়িতে করে জুইকে পাঠালে মিনাজ ভাই আবার কী ভাবেন? ঐশী অলোকের দিকে চেয়ে বিনয়ের স্বরে বলে, অসুবিধা নেই অলোক ভাইয়া, আমি নিজেই জুইকে পৌঁছে দিয়ে আসবো, আপনার চিন্তা করতে হবে না। আপনি বরং রশিকে স্কুলে ছেড়ে আসুন, সেটাই ভালো হয়। আর জেসি হেসে হেসে বলেন, হ্যাঁ এটাই ভালো হয়। অলোক, তোমার অসুবিধা হবে না তো? অলোক ঐশীকে একবার রেখে এক হাতে চশমাটা ঠিক করে কিছু বলে না। ঐশী ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়, জুইকে তাড়া দেন, আর খেতে হবে না, ওঠ এবার। আরে মেয়েটাকে খেতে দে ঠিক করে। জেসি বিরক্ত হয়ে বলেন, ঐশী ব্যস্ততা দেখায়, সময় নেই মা। জুই উঠে চলে যায়। ঐশীর সাথে অলোক তাকিয়ে দেখতে থাকে কঠিন মুখে। জুই পেছনে ফিরে তাকায় বারবার। নিচে গ্যারেজে এসে ঐশী ড্রাইভারকে বলে, চাবি আমাকে দিন শামীম ভাইয়া, আজকে আপনার ছুটি, যান গাড়ি, আমি ড্রাইভ করবো। ড্রাইভার শামীম ভীত করায় বলে, বড় স্যার রাগ করবো, আপনাদের হাতে চাবি দিতে নিষেধ করছে। সেটা আমি বুঝে নেব, যান আপনি। জুই ভয়ে ভয়ে ঐশীর সাথে গাড়িতে উঠে। সে বুঝতে পারছে না ঐশীর উদ্দেশ্য কী, হঠাৎ কেন এমন করছে, আবার ড্রাইভারকে ভাগিয়ে নিজে গাড়ি চালাচ্ছে। জুইকে অন্য কোথাও নিয়ে যাবে না তো? ধুর, সে কী ভাবছে? ঐশী তার বোন, যদিও দুঃসম্পর্কের বোন। গাড়ি চালাতে চালাতে ঐশী হঠাৎ বলে, তোর বয়ফ্রেন্ড কত চেষ্টা করেছিল তোকে নিয়ে বের হওয়ার, কিন্তু আমি কেমন তার সব চেষ্টা জল ঢেলে দিলাম, তাই না? বেচারা খুব কষ্ট পেয়েছে, আর তোর মুখ দেখে তো মনে হচ্ছিল কেঁদেই ফেলবি। আহারে। ঐশী হাসতে থাকে কেমন করে যেন। জুই ভ্রু কুচকে তাকায়, আপু কি তাদের নিজে মজা করছে? আশ্চর্য। কিছু দূর যেতে ঐশীর গাড়ি থামিয়ে বলেন, নেমে যা জুই, আমার এই মুহূর্তে খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, মাত্র মনে পড়লো। জুই চোখ বড় করে তাকায়, ভয়ে অস্থির হয়ে বলে, নামবো মানে? আমি এখানে নেমে কোথায় যাব? আশেপাশের কিছুই তো চিনি না। কেন চিনবি না? 5 বছরের বাচ্চা তুই, আচরণ দেখে তো সেটা মনে হয় না। বিশেষ করে কাল রাতে যেটা ঘুরিয়েছিস তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে তুই যথেষ্ট বড় হয়ে গেছিস, নিজে নিজে বাড়ি চলে যেতে পারবি। একটা সিএনজি নিয়ে চলে যা, আর এই ধর ভাড়া। জুইয়ের হাতে কচকচে 500 টাকার একটা নোট গুঁজে ঠেলে তাকে গাড়ি থেকে বের করে দেয় ঐশী। প্রচণ্ড আতঙ্কে জুইয়ের ঠোঁট দুটো ঈষৎ কাঁপছে, চোখ ঝাপসা, তবে ঐশীকে কিছু বলে না সে।
চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকে কিভাবে তার নিষ্ঠুর আর বিবেকহীন সম্পর্কে বোন তাকে মাঝ রাস্তায় একলা ফেলে চলে যাচ্ছেন। গাড়ি চালু করার আগে জানালা দিয়ে মাথা বের করে একটু তাকায় ঐশী। ঠোঁটে তার ছেলের হাসি ঝুলিয়ে বলে, তোর বয়সটা আমিও পার করেছি জুই, এই ধরনের আবেগ বেশি দিন টিকে না। তাছাড়া তোর কি মনে হয় ওই ছেলে স্ট্যান্ডার্ড মেনটেন করা ছেলে তোকে বিয়ে করবে? গাধে কথাকার, ও শুধু সুযোগ নিচ্ছে, তুই বোকাতে বুঝতে পারছিস না। এখনো সময় আছে জুই, সাবধান হ, নিজে ভালো পাগলে বুঝে আসছি। গাড়িটা চোখের আড়াল হওয়া অবধি জুই তাকিয়ে থাকে। তারপর ভয়ে কেমন গা কাটা দেয় তার। ও সে আপু এসব কী বলে গেল? সে কি অলোকের মধ্যে নেগেটিভিটি কিছু খুঁজে পেয়েছে? না হলে এরকম কেন বলবে? ইস, চারিদিকে কেমন নিরিবিলি। এখন ঘড়িতে কয়টা বাজে? তারা যখন বের হয়েছিল তখন 7টা বাজছিল। এখন নিশ্চয়ই 7:30 বাজে। সিএনজিতে উঠতে জুইয়ের ভয়ে কাঁপছে। যদি সিএনজি চালক তাকে একা পেয়ে অন্য কোথাও নিয়ে যায়, সে তো বুঝবেও না, কারণ রাস্তাঘাট তো সে চেনে না। দূরের ওই ছেলেগুলো কেমন যেন করে তাকাচ্ছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে জুইয়ের। সে এখন কি করবে? দ্রুত তাকে একটা সিএনজি খুঁজতে হবে, নয়তো রিক্সা। আচ্ছা, রিক্সা গিয়ে অত দূরে যাবে? জুই সামনে হাঁটতে থাকে। কি আশ্চর্য, ছেলেগুলো তার পিছনে আসছে। প্রাণপণে দূরপাঠ করে শুরু করে জুই। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামে ঠিক সামনে। জুই থেমে যায়, খানিক ঘাবড়ে যায়। ভেতর থেকে মাথা বের করে অলোক। তাকে দেখে বিস্ময় আর আনন্দে মুখ চেপে ধরে জুই। আলোক ততক্ষণে দরজা খুলে দিয়েছে। জুই ভেতরে ঢুকতে ঢুকতে চারপাশে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে শুধায়, আপনি? এটা আপনার গাড়ি? অলোক মুচকি হেসে বলে, কেন সন্দেহ আছে? জুই হেসে উঠে। অলোক তার গাল টিপে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দ্য কিউটেস্ট স্মাইল আই হ্যাভ এভার সিন। জুই লজ্জা পেয়ে মাথা নামিয়ে ফেলে। তারপর আবার মুখ গোমড়া করে বলে, আচ্ছা আচ্ছা, আমার আপনাকে সন্দেহ হচ্ছে? মানে কিসের সন্দেহ? জুই অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বোকা পেয়ে ফাঁসাচ্ছেন না তো? আপনার তো হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা ছেলে আমাকে কেন পছন্দ করবে? আমার তো কোনো যোগ্যতা নেই আপনার পাশে দাঁড়ানোর। আলোক কটমট করে বলে, এসব তোমাকে কে শিখিয়েছে? তোমার ওই ঐশী আপু? জুই চুকিয়ে যায়। আলোক বুঝলো কিভাবে? চোরা চোখে অন্যদিকে তাকায়। আলোক তার চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, এদিকে তাকাও। আমার প্রতি কোনো সন্দেহ আছে তোমার? বলো তাহলে, এখনই সেটা দূর করে দিচ্ছি। কিভাবে দূর করবেন দেখাচ্ছি। আলোক স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালু করে। জুই একটু পর প্রশ করে, আচ্ছা, আপনার না রশিকে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল? আলোক শ্রাগ করে নির্বিকার ভঙ্গিতে বলে, যায়নি। ঐশী যেমন তোমাকে মাঝপথে ফেলে চলে গেছে, তেমন আমি ওকে ফেলে ওখানে চলে এসেছি। জুই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকে জানতেন এমন হবে? না, কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকে অস্থির লাগছিল, তাই রশিকে নামিয়ে গাড়ি ঘুরিয়ে চলে এসেছি। জুই হেসে ফেলে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখবে। আমাকে কিন্তু দ্রুত বাড়ি ফিরতে হবে, না হলে মা টেনশন করবে। অলোক এ কথার কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পর একটা পুরনো ভবনের সামনে সে গাড়ি থামায়। জুই কৌতূহলী হয়ে এদিক ওদিক তাকাতে উপরে কাজী অফিস লেখা দেখে আটকে ওঠে। বড় বড় চোখে তাকায় অলোকের দিকে। আলোক নরম স্বরে বলে, আজকেই বিয়ে করব, তোমার সব সন্দেহ দূর হবে আশা করি। জুইয়ের মুখ দিয়ে কথা বের হয় না, চোখের পলক পড়ে না। কোনো মতে দুই পাশে মাথা দুলিয়ে বলে, আমার এখনো বিয়ের বয়স হয়নি আলোক, আমি নাবালিকা। এটা কোনো বিষয় না, আমাকে জাস্ট একটু সময় দাও, যেভাবে হোক আমাদের আজকে বিয়ে হবে। বলে অলোক গাড়ি থেকে নেমে যায়। জুই তাকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করে, আপনাকে বিশ্বাস করেছি, মাফ করুন আমাকে, তবু দয়া করে এই পাগলামিটা করবেন না। অলোক মৃদু হেসে বলে, তুমি আমার পাগলামির কিছুই দেখোনি জুই পাখি, এটা তো মাত্র শুরু। জুই ভাবে অলোক তার উপর জেদ ধরে এই কাজটা করছে, কিন্তু আসলে এটা তার অনেক আগের পরিকল্পনা ছিল। যখন থেকে জুই তার সাথে যোগাযোগ বন্ধ করেছে, তখন থেকে অলোক এমন একটা দিনের সুযোগ খুঁজছিল। বিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছে। ঐশী শুধু তার কাজটা সহজ করে দিয়েছে। যদি আজকে ঐশী জুইকে নিয়ে না বের হতো, তাহলে প্ল্যান বি ছিল অলোক নিজেই মিসেস জেসি অথবা রিফাতকে বুঝিয়ে কোনো এক বাহানায় জুইকে নিয়ে বের হতো। এরপর গাড়িতে তুলে তাকে সারপ্রাইজ হিসেবে কাজে অফিসে নিয়ে আসতো। সে সব দিক থেকেই প্রস্তুত ছিল, কারণ তার মনে হচ্ছিল একমাত্র এই দ্রুত গোপন বিয়ের মাধ্যমে সে জুইকে চিরতরে নিজের করে নিতে পারবে। সত্যি সত্যি তাদের বিয়েটা হয়ে যায়। সাক্ষী ছিল অপরিচিত দুইজন, আর জুইয়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে সব কিছু, সে পুরোটা সব সময় নির্বাক হয়ে বসেছিল।
বিয়ে মিটে যাওয়ার 10 মিনিটের মধ্যে অলোক কাজী অফিসের পাশে ফুলের দোকান থেকে একতোড়া লাল গোলাপ কিনে জুঁইকে উপহার দেয়। তীব্র ভালোবাসা মাখা কণ্ঠে বলে, ইউ আর দ্য এঞ্জেল অফ মাই লাইফ, আই প্রমিস আই উইল মেক দ্য ওয়ার্ল্ড হ্যাভেন ফর ইউ। গাড়িতে উঠে সেই লাল গোলাপের বুকে জড়িয়ে ধরে বসে থাকে জুঁই। ভেতরটা কেমন অনুভূতি শূন্য লাগছে। কি দেখে কি হয়ে গেলো এসব। আলোক গাড়িতে এসে জানালা বন্ধ করে এসি ছেড়ে জুঁইকে নিজের দিকে ঘোরায়। তার চোখে কেমন গাঢ় আবেশ, আগের চেয়ে অনেক গভীরভাবে। এক বুক তৃষ্ণা নিয়ে জুঁইয়ের ঠোঁট দুটো চেপে ধরে সে মিশিয়ে দিতে থাকে তীব্র ভালোবাসা মাখা স্পর্শ। জুঁই চুপচাপ সাড়া দিতে থাকে। এক পর্যায়ে সে না পারতে কেঁদে ফেলে। আলোক অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন জুঁই? আমাদের বিয়েতে খুশি হওনি? মাথা নিচু করে জুঁই ফুঁফিয়ে বলে, আমার খুব ভয় লাগছে আলোক। আলোক শক্ত মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে থমথমে গলায় প্রশ্ন করে, আমার কেন মনে হচ্ছে যে তুমি এই বিয়েতে খুশি না? আর ইউ রিগ্রেটিং ফর ম্যারিং মি? সেরকম কেন হবে? আমি এই বিয়েতে খুশি, অবশ্যই খুশি, কিন্তু আমার ভয় লাগছে। ভয় কেন? আমি থাকতে তোমার কিসের ভয়? জুঁই মাথা নত করে রাখে। আলোক তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সব কিছু ঠিক করে দেব, ভরসা রাখো আমার উপর। তার প্রশস্ত বুকে মাথা ঠেকে কেমন একটা শান্ত অনুভূত হয় জুঁইয়ের। এই মানুষটা বুঝি এখন থেকে তার স্বামী? কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তবে স্বস্তি লাগছে। মনে হচ্ছে সে বুঝি সর্বোচ্চ সুরক্ষিত জায়গায় আছে এই মুহূর্তে। জুঁই কিছুটা ধাতস্থ হয়ে বলে, আমাকে বাসায় যেতে হবে, সবাই চিন্তা করছে। অলোক ঠান্ডা স্বরে বলে, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব বাসায়, তারপর তোমার বাবা মায়ের সাথেও কথা বলবো, তারা নিজেই তোমাকে আমার হাতে তুলে দিবে। জুঁই মাথা তুলে উপরে তাকায়, গাঢ় আতঙ্ক নিয়ে উচ্চারণ করে, এটা কখনোই হবে না অলোক। কেন হবে না? কি প্রবলেম আছে আমার মধ্যে? কি প্রবলেম আছে আমার মধ্যে যে আমাকে তোমার ফ্যামিলি মানবে না বলো? জুঁই চুপ হয়ে যায়। সে যে অলোকের ব্যাপারে মাকে সব কিছু জানিয়ে দিয়েছে, এটা কি করে বলবে এখন? তাকে চুপ থাকতে দেখে আলোক তার বাহু চেপে ধরে খিটমিট করে বলে, কথা বলছো না কেন? বলো, কেন মানবে না? জুঁই অনুরোধের স্বরে বলে, আমাকে একটু টাইম দিন প্লিজ, অ্যাটলিস্ট পরীক্ষাটা শেষ হতে দিন, তারপর আমি বাসায় সব কিছু জানাবো। এর আগে কোনো ঝামেলা না, প্লিজ প্লিজ। জুঁই ভেবেছিল অলোক এ কথায় রেগে যাবে, অথচ সে খুব সহজে ব্যাপারটা মেনে নেয়। শীতল হেসে জুঁইয়ের গালে হাত রেখে বলে, অ্যাজ ইউ উইশ, আমার অ্যাঞ্জেল যাচাই তাই হবে। জুঁই একটু অবাক হয়। অলোক তাকে কোনোরকম জোর জবরদস্তি করে না, চুপচাপ বাড়ি পৌঁছে দেয়। জুঁই গাড়ি থেকে নামার সময় অলোক তার হাত ধরে বলে, তুমি বাসায় আসবে তো? জুঁই অল্প হেসে মাথা নাড়ে, আসবো, আমি কিন্তু অপেক্ষা করবো। ঠিক আছে। আলোক জুঁইয়ের হাতে চুমু দেয়, তাকে বিদায় জানিয়ে গাড়ি থেকে নেমে যায়। জুঁই খুব ভয় আর আশঙ্কা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল চাপে। আন্তরা দরজা খুলে জুঁইকে দেখে হতবাক হয়ে বলেন, এতক্ষণ কোথায় ছিলি তুই? ফিরতে এত দেরি কেন হলো? জুঁই ভীত কণ্ঠে বলে, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম মা। রাস্তা হারিয়ে ফেলেছিস মানে? ব্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করেন আন্তরা। মায়ের আচরণ এত শান্ত দেখে একটু অবাক হয় জুঁই। ইতস্তত করে বলে, সকালে ঐশিয়াপুর সাথে বের হয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় সে আমাকে নামিয়ে রেখে চলে যায়। সে নামিয়ে দিয়েছে নাকি তুই নেমে গিয়েছিলি? ধমকের স্বরে জানতে চান আন্তরা। জুঁই ভড়কে যায়। সে ভাবে এখনই মায়ের হাতে শক্ত একটা থাপ্পড় খাবে, কিন্তু সেরকম কিছুই হয় না। আন্তরা মেয়ের কাঁধে হাত রেখে স্বাভাবিক স্বরে বলেন, অবশ্য নেমে গিয়ে ভালোই করেছিস। ঐশীর গাড়িটায় গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আজ, সে এখন হসপিটালে ভর্তি। এক পা মনে হয় পুরো ভেঙে গেছে মেয়েটার। কি? এসব আবার কীভাবে হলো? কি জানি, বিপদ কি বলে কয়ে আসে। কিছুক্ষণ আগে জেসি আপা ফোন করে জানালেন, কান্নাকাটি করেছিলেন খুব। তুই বাড়িতে ফিরেছিস কিনা জিজ্ঞেস করলেন। আমি তো ভয় পেয়ে গেছি, একা একা কীভাবে এলে এত দূর? সিএনজি ভাড়া করে চলে এসেছি। আন্তরা এই বিষয়ে কিছু বলেন না, আর ধপ করে বিছানায় বসে ক্লান্ত গলায় আওড়ান, তোর বাবা তোকে খুঁজতে বের হয়েছে, তাকে ফিরে আসতে বলি।
আমাদের এখনই একবার হসপিটালে যেতে হবে, ঐশীকে দেখে আসবো। হাসপাতালে ঐশীর অবস্থা দেখে জুঁইয়ের খুব মায়া হয়। মাথায় আঘাত পেয়েছে, পায়ের অবস্থা গুরুতর। আরে বেচারি, এমনটা কেন হলো? যদিও সকালে ঐশীর কাজে সে মন থেকে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে জেনে বুঝে কখনো কারো খারাপ চায় না, বরং সে প্রার্থনা করে যাতে ঐশী দ্রুত সুস্থ হয়ে যায়, তার যাতে খারাপ কিছু না হয়। রাতে বাড়ি ফিরে কেমন অস্থির লাগে জুঁইয়ের। আয়নার দিকে চেয়ে বারবার দেখতে থাকে নিজেকে। এখন সে নতুন বউ। অলোকের কথা মনে হয়, তাকে ফুলের তোড়া দিয়ে অলোক যখন বলেছিল, ইউ আর দ্য এঞ্জেল অফ মাই লাইফ, আই প্রমিস আই উইল মেক দ্য ওয়ার্ল্ড হ্যাভেন ফর ইউ, তখন ভয়ে ছুঁই কিছু অনুভব করতে পারেনি, কিন্তু এখন সে কথা মনে হতে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। বারবার কানে বাজতে থাকে বাক্যগুলো। একটা অদ্ভুত পূর্ণতা অনুভব হয়। মেয়েকে আয়নায় তাকিয়ে মিটি মিটি হাসতে দেখে আন্তরা ধমক দিয়ে উঠল, কি হয়েছে তোর? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? সামনে যে পরীক্ষা, সে খেয়াল আছে? যা পড়তে বস। জুঁই দ্রুত পড়ার টেবিলে বসে, তারপর একটা বই নিয়ে পড়ার ফান শুরু করে। মা চোখের আড়াল হতেই বইয়ের নিচে লুকানো ডায়েরিতে লিখতে থাকে আজ সারাদিনের ঘটনাগুলো। পরদিন মায়ের কাছে মিথ্যা বলতে হয় যে সে পুষ্পর বাসায় টেস্ট পেপার আনতে যাচ্ছে, কিন্তু আসলে চলে যায় অলোকের বাসায়। জুঁইকে দেখে অলোক খুব সুন্দর করে হাসে, জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, ওয়েলকাম মাই এঞ্জেল, আজকে তুমি না এলে আমি নিজেই চলে যেতাম। ভয়ে জুঁই চোখ বড় করে বলে, খবরদার এটা করবেন না, মা আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। এত সহজ? আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। অলোক জুঁইকে নিয়ে তার ল্যাবরেটরিতে আসে। সে তখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। জুঁই লম্বা টেবিলে ঠেস দিয়ে দাঁড়ায়, গালে হাত রেখে একটু মন খারাপের স্বরে বলে, জানেন ঐশী আপু আপনার অ্যাক্সিডেন্ট করেছে। অলোক কিছু মুহূর্ত চুপ থেকে হঠাৎ বলে, কিভাবে? জানি না, কাল সকালে আমাকে যখন গাড়ি থেকে নামিয়ে দিল, তার কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটেছে। ভাগ্যিস তা আপনি তখন আমার সাথে ছিলেন, নয়তো আমি ভাবতাম এখানেও আপনার হাত আছে। কথাটা একটু কটাক্ষ করেই বলে জুঁই। অলোক হাসে শান্তভাবে, মনে মনে বলে, আমি ছাড়া এত বড় অঘটন আর কে ঘটাবে? তবে এখন থেকে তোমার সন্দেহের কোনো অবকাশ রাখবো না, ইটস মাই প্রমিস। জুঁই বলে, আচ্ছা আপনি কি করছেন বলেন তো? একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নিয়েছি, সেটারই কাজ করছি। তারা আমাকে ডেকেছেন কেন? আমি এখানে বসে কি করব? আপনার কাজ করা দেখব? তুমি কল কল করে কথা বলবে, মাঝে মাঝে শব্দ করে হাসবে, যেন আমার ক্লান্ত মস্তিষ্ক একটু রিলিফ পায়। আর বেশি রিলিফের দরকার হলে অলোক এগিয়ে আসে। জুঁই সোজা হয়ে দাঁড়ায়, চোখ বড় করে শুধায়। বেশি রিলিফের দরকার হলে অলোক জুঁইয়ের গালে হাত রেখে নিচু হয়ে ঠোঁটে কিস করে। আবেশে কেমন সারা শরীর শিহরিত হয় জুঁইয়ের। চোখ বুজে অলোকের টি শার্ট খামচে ধরে রাখে। বেশ অনেকক্ষণ পর অলোক ছাড়ে, তারপর ফিসফিস করে বলে, আই ফিল সো রিলিভড রাইট নাও। কিন্তু এর চেয়ে বেশি রিলিফের দরকার হলে জুঁই দ্রুত সরে গিয়ে বলে, ধুর, আমি আর আসবো না এখানে, এক্ষুনি চলে যাচ্ছি। অলোক আস্তে আস্তে তার হাত টেনে ধরে বলে, আরে মজা করলাম জুঁই পাখি, বসো, একটা ব্যাড নিউজ দেব এখন। জুঁই চুপচাপ বসে একটা চেয়ারে। অলোক খপ করে তার আর্মপিটে হাত রেখে মুঠো করে ধরে উপরে তুলে নেয়, তারপর বসিয়ে দেয় উঁচু টেবিলে। ভয়ে জুঁই চেপে ধরে অলোকের পেশি বহল বাহু। অলোক বিষণ্ণ স্বরে বলে, আমি জার্মান যাচ্ছি 1 মাসের জন্য। জুঁই হেসে উঠে বলে, এটা তো খুব ভালো খবর, ব্যাড নিউজ বললেন কেন? আলোক কঠিন চোখে তাকায়, কটমট করে বলে, ভালো খবর মানে তুমি আমাকে মিস করবে না? জুঁইয়ের টনক নড়ে, এবার জিভ কেটে বলে, হ্যাঁ সেটা তো করব। আমি বলার পর? সরি, মাথা নিচু করে ঠোঁট ফুলিয়ে বলে জুঁই। অলোক কিছুক্ষণ চেয়ে থেকে বলে,
কি করে রাগ করবে এই মিষ্টি মেয়েটার উপর। তাকে কাছে টেনে চুমু দিতে দিতে বলে, আই উইল মিস ইউ অ্যাঞ্জেল, ফিরে এসে তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করব। তারপর 24 ঘন্টা আমার সামনে বসিয়ে রাখবো। জয় হাসে ওসব কথা শুনে, কিন্তু কে জানতো তার যে খুব দ্রুত দীর্ঘ সময়ের জন্য আলাদা হতে চলেছে। বর্তমানে জারিনরা ক্লাসে ঢুকতেই সব ছেলেমেয়েরা তাদের ঘিরে ধরে। চারপাশ থেকে রবি বড় মুখ করে বলেছে যে তারা মিস্টার শায়রকে অসুস্থ অবস্থায় দেখতে তার বাড়িতে গিয়েছিল। পছন্দের শিক্ষকের খবর জানতে উন্মুখ সকলে অর্থাৎ জিজ্ঞেস করে, কেমন আছেন মিস্টার শায়র, কবে থেকে ভার্সিটিতে আসবেন, তার ক্লাস খুব মিস করছি। ইভি বলে, তার বাড়িতে কে আছে, কেমন করে সাজানো বাড়িতে, নিশ্চয়ই অনেক ইলেকট্রিক্যাল জিনিসপত্র আছে, তাই না? জারিন হাঁপিয়ে যায়। কত শত প্রশ্ন, সবার যেন প্রত্যেকের প্রশ্নে চাপিয়ে করে বসেছে। রায়ান সর্বোচ্চ আগ্রহ নিয়ে বলে, মিস্টার শায়রের বাড়িটা কেমন দেখতে? জারিন বলো না, সেখানে কি অনেক বড় একটা ল্যাব আছে? আমার না ল্যাবটা দেখার খুব শখ, তুমি কি ওখানে ঢুকেছিলে? রবি মুখ ভার করে বলে, আমরা অসুস্থ মিস্টার শায়রকে দেখতে গিয়েছিলাম, তার বাড়ির ল্যাব দেখতে যাইনি। রায়ানের হাসি মাখা মুখ গোমড়া হয়ে যায়। ছেলেটা মিস্টার শায়রের বিশাল ভক্ত। এক কথা সে শায়রকে গুরু মানে। গ্লোয়িং অস্থির কণ্ঠে বলে, মিস্টার শায়রের ফিজিক্যালি কন্ডিশন কেমন এখন জারিন? এসে একটা ছবি কেন তুলে আনলে না তার? রবি চোখ শুরু করে তাকায় তার আর বলে, একটা অসুস্থ মানুষকে দেখতে গেছি, এখানে ছবি কেন তুলে আনবো আজব। ক্লোয়ি খুব মন খারাপ করে লোনা অনুরোধ করে বলে, আমাকে অ্যাড্রেসটা দেবেন জারিন প্লিজ, ক্লাস শেষে ওনাকে দেখে আসবো। আর এই কথায় বাকিরা হামলে পড়ে, আমরাও যাবো। আমরাও জারিনকে অবজ্ঞা স্বরে বললাম, আমি কাউকে অ্যাড্রেস দিতে পারবো না, সরি, তোমাদের বেশি প্রয়োজন হলে ওয়াল্টার আঙ্কেলের কাছে যাও। ওয়াল্টারকে নিষেধ করলো। মিস জেনিফার যখন উদ্গ্রীব হয়ে জারিনের কাছে অ্যাড্রেস চাইতে আসেন, তখন সে একটু অস্বস্তিতে পড়ে যান। জারিন, শুনলাম তুমি মিস্টার শায়রের বাসায় গিয়েছিলে। জি মিস জেনিফার, গিয়েছিলাম, গিভ দ্য অ্যাড্রেস প্লিজ। জারিন একটু অবাক হয়, মিস্টার শায়রের অ্যাড্রেস তার কাছে কেন জানতে চাচ্ছেন উনি? সে বলে, মিস জেনিফার, আমি ওয়াল্টার আঙ্কেলের থেকে অ্যাড্রেস নিয়েছিলাম, আমি ওনার থেকে নিয়ে নিন। মিস্টার ওয়াল্টার? জি, তুমি মিথ্যা বলছো। মিস্টার ওয়াল্টার এই ব্যাপারে কিছুই জানে না, আমি তাকে আগেই জিজ্ঞেস করেছি। জারিন মিস জেনিফারকে প্রমাণ দেখানোর জন্য হতদন্ত হয়ে ছুটে যায় মিস্টার ওয়াল্টারের কাছে। কঠিন মুখে বলেন, আঙ্কেল ওয়াল্টার, আপনি মিস জেনিফারকে মিস্টার শায়রের অ্যাড্রেস কেন দিচ্ছেন না? ওয়াল্টার বলেন, আমি কোথায় পাবো মিস্টার শায়রের অ্যাড্রেস? আমি তো আর এসব নোট করে রাখিনি। জারিনের চোয়াল ঝরে যায় বিস্ময়ের। আগে সরে বলে, কিন্তু আপনি তো আমাকে সকালে অ্যাড্রেসটা দিয়েছিলেন, যেটা আমি নিজেই জানি না সেটা তোমাকে কিভাবে দেব? মিস্টার ওয়াল্টার এমনভাবে বলেছেন যেন আসলে এই ব্যাপারে কিছুই জানেন না। কি আশ্চর্য! জানেন কি স্বপ্নে অ্যাড্রেস নিয়েছিল নাকি? সে কাতরে স্বর বলে, মিস জেনিফার, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলিনি। ওয়াল্টার আঙ্কেল হেল্প না করলে আমি মিস্টার শায়রের অ্যাড্রেস কোথায় পেতাম বলুন? মিস জেনিফার তীক্ষ্ণ দৃষ্টি তাক করে বলেন, যাই হোক, তুমি এখন আমাকে মিস্টার শায়রের অ্যাড্রেসটা নিয়ে যাবে। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। ইজ ইট ক্লিয়ার? কিন্তু মিস জেনিফার, আমি কীভাবে আপনাকে নিয়ে যাই বলুন? মিস্টার শায়র তো এটা পছন্দ নাও করতে পারেন, যেহেতু উনি একটা স্পেস মেনটেন করে চলেন, তাই নিজেকে হোম অ্যাড্রেস নর্মালি কাউকে দেন না। জারিন তার বাকি কথা শেষ করতে পারে না। মিস জেনিফার চোখ ছোটো করে রুড মেজাজ নিয়ে বলেন, আমি তো এত কথা শুনতে চাই না, তোমাকে যা বলা হয়েছে তাই করবে। মাফ করবেন, আমি এটা করতে পারবো না। মাথা নত করে জারিন তার সিদ্ধান্ত জানিয়ে দেন। মিস জেনিফার ব্রু উচকে ঘুরে তাকান, এবার বলেন, ঠোঁটে বাঁকা হাসি জড়িয়ে বলেন, আমার কথা তোমাকে শুনতে হবে সিলি গার্ল। তুমি জানো এই সেমিস্টারে তোমার অ্যাটেন্ডেন্সের যে একদম বর্ডার লাইনে আছে, আর আমার কন্ট্রোলের যে রিভিউ ফর্ম আছে সেটা দিয়ে তোমার ওভারঅল গ্রুপের রিপোর্ট পাঠানো হবে। তুমি তো জানো আমি চাইলে কীভাবে একটা ছোট্ট রিপোর্ট অনেক কিছু করে দিতে পারি। জারিন বোকা হয়ে যায় এসব শুনে। মিস জেনিফার এই সামান্য বিষয় নিয়ে তো এইভাবে থ্রেট করবেন এটা সে কল্পনাও করেনি। এখন বলো তুমি কী করবে? আমাকে মিস্টার শায়রের বাসায় নিয়ে যাবে নাকি? দ্রুত বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে জারিন। মিস জেনিফার তাদের প্রোগ্রাম লিডার, তার সাথে সম্পর্ক খারাপ করে জারিন নিজের মার্কিং কমাতে চায় না, তাই চুপচাপ মিস জেনিফারের কথা মেনে নেয়। ঠিক দুপুরে 12টার মধ্যে তারা শায়র মাহিদের বাসায় গিয়ে পৌঁছায়। আগেরবার জারিনরা সদরে পা রাখতে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলেছিল, কিন্তু এবার সেটা হয় জারিনকে কলিং বেল বাঁচাতে হয়। শায়র তখন ভদ্রলোকের মতো গায়ে কিচেন প্রফুন জড়িয়ে লাঞ্চ তৈরি করেছেন নিজের জন্য। দরজা খুলে জারিনকে দেখে সে একটু অবাক হলেও মুখভঙ্গি স্বাভাবিক রাখে, কিন্তু পাশে মিস জেনিফারকে দেখে আর বিরক্তিটুকু দমন করতে পারে না। জারিন অপরাধীর স্বরে ফিসফিস করে বলেন, আম সরি মিস্টার শায়র, শি ইনস্টেড মি, সো আই হ্যাড টু ডু ইট। জেনিফার অবাক হয়ে বলেন, আপনি রান্না করেছিলেন মিস্টার শায়র, তাও এই অসুস্থ অবস্থা? এটা ঠিক না, আপনার উচিত নিজের যত্ন নেওয়া। শায়র খুব রুড়ে স্বরে বলেন, নান অফ ইউর বিজনেস ইট অল মিস জেনিফার। আপনি এখানে কেন এসেছেন? মিস জেনিফার একটু থতমত খান, হাসার চেষ্টা করেন একটু, জাস্ট বিকজ আই ওয়ান্টেড টু সি ইউ। আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল স্যার, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। আমাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। মিস জেনিফার খুব অবস্থিত হয়ে গেছেন জারিনের সামনে। এদিকে জারিন কী করবে বুঝতে পারছে না, অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকে দরজার কাছে ঝুলানো ছোট ফুলের টপটা দেখতে থাকেন। মিস জেনিফার বলেন, ইটস
জাস্ট আই ফর্মাল মিটিং আমি কি ভিতরে আসতে পারি? স্যার রূপ কাগজ করে বলেন, না। মিস জেনিফার দৃষ্টি চলচল করছেন, যেন এক্ষুনি কেঁদে ফেলবেন। জারিন ঘাড়ে পালিশ করতে করতে অন্যদিকে তাকায়। খুব অস্বস্তি লাগছে তার। আমরা কি হলে তাহলে এভাবে দাঁড়িয়ে থাকবো? স্যার কাঠকোটা জবাব দেয়, ইজ ইউর উইশ, বাট আমি জীবন আপনাকে ভেতরে আসতে বলবো না। এতটা ডিসেন্সি আমার মধ্যে নেই। সো প্লিজ লিভ। মিস জেনিফার ফুসফুস করে কয়েকটি নিঃশ্বাস ছেড়ে তার চিকন পেন্সিলের হিলি টকটক শব্দ তুলে কেমন আচড়ে আচড়ে পা ফেলে গাড়ির দিকে যেতে থাকেন। জারিনও যায় পিছে পিছে। ওদিকে মিস্টার সাহেবের কঠিন দৃষ্টি জারিনের দিকে নিবদ্ধ। কি একটা বিপদ হলে আপাতত সে কোনো কথা না বলে নীরবতা ভূমিকা পালন করে। মিস জেনিফার সঙ্গে এসেছিল সে, তার সাথে ফিরে যেতে হবে, তাই চুপচাপ গাড়িতে উঠে বসে যায় জারিন। মিস জেনিফার আহত চোখে আরেকবার ওই বাড়ির দিকে তাকান। সাহেব তখন দরজা আটকে ভেতরে চলে গেছে, কিন্তু উপরে দেখে ঠিকই জানালার দৃষ্টি মেরে তাকিয়ে আছে। তার নজর একমাত্র জারিনের দিকে। জারিন সেটা লক্ষ্য করে না। মিস জেনিফার চুপচাপ ড্রাইভ শুরু করেন। একটা কথাও বলেন না। অনেকক্ষণ চুপ থেকে জারিনকে কেমন দম বন্ধ লাগছে। সে নিজে থেকে কিছু বলবে, কিন্তু কি বলবে? কথা বলে এই মুহূর্তে মিস জেনিফার আরও রাগিয়ে দেওয়ার মানে হয় না। তবু সে বলে, ফরগেট ইট মিস জেনিফার, উনি একটু বেশি রুড। তাছাড়া আমি আগে আপনাকে বলেছিলাম, তখন আর যদি আমার কথা শুনতেন। হুট করে গাড়ি থেমে যায়। জেনিফার ক্রোধসিক্ত কণ্ঠে বলেন, গেট আউট। জারিন চোখ বড় করে তাকায়। আশেপাশে শুনশান নীরবতা। সে তো এখানকার রাস্তাঘাট ভালো করে চেনে না। হুট করে নেমে এখানে কোথায় যাবে? এই মাঝ সড়কে। তাছাড়া এখানে কোনো গাড়িও পাওয়া যাবে না মনে হচ্ছে। আক্রোশে রীতিমতো চেঁচিয়ে ওঠেন মিস জেনিফার। তার ঠোঁট দুটো মৃদু কাঁপছে। জারিন কোনো মতে লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর মিস জেনিফার এক মুহূর্তে দেরি না করে চোখের পলকে গাড়ি টেনে চলে যান দৃষ্টিসীমার বাইরে। বুকের মতো ড্যাব করে তাকিয়ে থাকে জারিন। ক্লান্ত লাগছে তার, ভীষণ ক্ষুধাও পেয়েছে। পেট আঁকড়ে ধরে হাতের ব্যাগটা নিয়ে সড়কের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথায় হাত রেখে এভাবে কী করবে এখন সে? ধ্যাত, মোবাইল নিয়ে তো সাবনে নাম্বার ডায়াল করে, কিন্তু নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। আগে জারিনের ইচ্ছে করে নিজের মোবাইলটা আছাড় দিতে কিছুক্ষণের মধ্যে একটা ব্ল্যাক মার্সিডিজ এসে থামে জারিনের সামনে। সেদিকে তাকে একটু কৌতূহল নিয়ে উঠে দাঁড়ায় সে। ব্রু কুচকে এগিয়ে যেতে ভেতর থেকে মাথা বের করে শাহর। জারিন চমকে ওঠে। শাহর দরজা খুলে দিল, বলে, গেট ইন। জারিন বলে, মিস্টার শাহর, আপনি এখানে কীভাবে? আই সেড গেট ইন। জারিন, বেশি প্রশ্ন করো না। তোমার এই মুহূর্তে লিফট দরকার ছিল কিনা বলো? ছিল তো, তাহলে আসছো না কেন? নাকি আমার থেকে হেল্প নিতে চাও না? ছি, সেরকম কেন হবে মিস্টার শাহর? থ্যাংক ইউ বলে গাড়িতে উঠে বসে জারিন। শাহর দরজা আটকে জানালা লাগিয়ে দেয়। একটা অদ্ভুত সুন্দর মনমাত্র ঘ্রাণে ভরে যায় চারপাশটা। জারিন লম্বা একটা শ্বাস নিয়ে বলে, তখন মিস জেনিফারের সাথে আপনি এমন রুড বিহেভ না করলে পারতেন মিস্টার শাহর। উনি কত আসেনি আপনার জন্য। ঠোঁটে আঙুল টেকে জারিনকে চুপ থাকার নির্দেশ দেয়। শাহর ফিস করে বলে, অন্য কারো ব্যাপারে কিছু শুনতে চান, এর চেয়ে ভালো তুমি চুপ থাকো। কিপ সাইলেন্ট। জারিন চুপ হয়ে যায়। গাড়ি থামে সাহেবের ভবনের ঠিক সামনে। তা দেখে জারিন উৎকণ্ঠিত হয়ে বলে, আমরা এখানে কেন এসেছি? সাহেবের এই প্রশ্নের কোনো জবাব দেয় না। চুপচাপ জারিনের পাশে এসে দরজা খুলে দিয়ে বলে, ভেতরে আসো। তার কণ্ঠে কেমন একটা আদেশের সুর। জারিন মুখ বার করে গাড়ি থেকে নামে ক্ষীণ স্বরে বলে, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। জানি, আমি তোমাকে দিয়ে আসবো সময় হলে। সাহেব টেবিলে খুব আয়োজন করে খাবার সাজিয়ে রেখেছে। সুন্দর ঘ্রাণে ভরে আছে চারপাশ। জারিনের দিকে একটা চেয়ার টেনে দিয়ে বলে, বসো। জারিন কোনো ভদ্রতা দেখায় না। হাসি মুখে বলে, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে খুব খিদে পেয়েছিল। আপনি তো দেখছি সব আমার পছন্দের আইটেম করেছেন। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ঝটপট খেতে বসে যায় সে। সত্যি ভীষণ খিদে পেয়েছিল। তো চিকেন কারি আর ডিমের কোরমা দিয়ে চিকন বাসমতি চালের খিচুড়ি যেন অমৃতের মতো লাগছে। এক পর্যায়ে জারিন খেতে একটু হেসে বলে, মিস্টার স্যার, আপনার হাতটা দেখি একদম আমার মতো কিনা। আসলে রান্নাটা এত দারুণ হয়েছে যে আমার বাসার কথা মনে পড়ে গেছে। শাহরু শান্ত ভঙ্গিতে গ্লাসে পানি ঢেলে জারিনের দিকে এগিয়ে দিয়ে বলে, একসময় তুমি নিজের মায়ের রান্নার খুব প্রশংসা করতে। হাজার রেসিপি শুনিয়েছো আমাকে, আমি প্রায় 19% মতো মনে রেখেছি। জারিন খাওয়াতে আমি একটু ব্রু কুচকে তাকে জিজ্ঞেস করি, আমি কখন আপনাকে রেসিপি শোনালাম? শাহর চোখ মুখ নির্জীব একটু ঝুঁকি বিষণ্ণ ভারী কণ্ঠে বলে, কিছু মনে নেই তাই না জারিন? আমাকে বলে যাওয়া কি এত সহজ ছিল তোমার জন্য? কেমন একটা চাপ আর্তনাদ তার কণ্ঠে। ভকাল কর্ড কৃমিরও কাঁপছে। তার অ্যাডামস অ্যাপেলে ওঠা নামা দেখতে পায় যে নিঃশ্বাসটা ভারী শোনাচ্ছে। চোখ দুটো কেমন উচ্ছ্বসিত। ওই চাহনি থেকে জারিন তার বুকের বাঁ পাশে অদ্ভুত একটা টিপ টের পায়। গলা শুকিয়ে আসে। বিষম উঠে কাশতে শুরু করে। দ্রুত পানির গ্লাসটা তার মুখের সামনে ধরে শাহর। জারিন গ্লাস থেকে পানিটুকু খেয়ে লম্বা হাফ ছাড়ে। তারপর শাহরের দিকে তাকে প্রশ্ন করে, কে আপনি? তোমার হাজব্যান্ড? জারিনের হাত থেকে দপ করে কাঁচের গ্লাসটা পেড়ে ভেঙে যায়। মৃদু কেঁপে উঠে সে দুঃখ প্রকাশ করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। শাহর ঝুঁকে চুপচাপ কাজগুলো তুলে ডাস্টবিনে ফেলতে থাকে। জারিন দ্রুত চেয়ার থেকে নেমে নিচু হয়ে বলে, আমি করছি, আপনি রাখুন। শাহর কোনো জবাব দেয় না। একটা কাচের খণ্ড মুঠে চেপে ধরে হাতের আঙ্গুল গলে প্রবাহিত হতে থাকে তাজা রক্তস্রোত। অথচ তার মুখে ভাবলে জারিন শিউরে উঠে চিৎকার করে, কী করছেন মিস্টার শাহর? আপনার হাত? শাহর উঠে দাঁড়িয়ে বলে, কিছু হয়নি, চলো তোমাকে ড্রপ করে দেয়। জারিন ফ্যাল করে চেয়ে থাকে। যে বাই ঠোঁট ভিজিয়ে নিয়ে খুব ভয় জিজ্ঞেস করে, একটু আগে আপনি ওটা কী বলেন? আপনি আমার হাজব্যান্ড? ঠাট্টা করছি, নাথিং সিরিয়াস। তোমার না দ্রুত বাড়ি ফিরতে হবে? গম্ভীর মুখে এইটুকু বলে সে দরজা দিকে এগোতে নিলে জারিন তাকে থামিয়ে বলে, এই অবস্থা আপনি ড্রাইভ
কিভাবে করবেন? আগে আপনার হাতের ব্যান্ডেজ লাগিয়ে দিই প্লিজ। সায়র মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। জারিন স্বস্তিময় হেসে বলে, ফার্স্ট এড বক্স কোথায়? নিচে ড্রয়ারে আছে। সায়র দাঁড়িয়ে থাকে চুপচাপ। জারিন টিস্যু হাত মুছে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স করে সায়রের ক্ষতস্থানে স্যাভলন মাখে ধীরে ধীরে, তারপর ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পুরোটা সময় সায়র এক দৃষ্টি জারিনের মুখের দিকে চেয়ে থাকে। জারিন সেটা লক্ষ্য করলে কিছু বলে না। সে আপাতত একটা ধাঁধায় পড়ে গেছে। কিভাবে এই রহস্যের বেড়াজাল ছেদ করে সত্যের মুখোমুখি হবে তা জানা নেই তার। গাড়িতে উঠে কেউ কোনো কথা বলে না। আবার জানালা বন্ধ হতে সে মন মাতানো ঘ্রাণটা পায়। জারিন কেমন উদ্বেলিত হয় ভেতরটা। সায়র মিউজিকের প্লেয়ার একটা গান ছেড়ে দেয়। স্লো মিউজিকের ওই গানটা শুনতে শুনতে জারিনের মন আবেশিত হয়ে ওঠে। Look into my eyes, you will see what you mean to me. Search your heart, search your soul. When you find me there, you will search no more. Don't tell me it's not worth trying for. You can't tell me it's not worth dying for. You know it's true. Everything I do it for you.